দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা ৫৯। লেখনীতে ডায়ানা ইমরোজ লাকি। একটি বিকেল মানেই দিনের ক্লান্তির মাঝে একটুখানি প্রশান্তির ছোঁয়া। দুপুরের তীব্র রোদের পর বিকেলে সূর্যের আলো ধীরে ধীরে নরম হয়ে আসে। আকাশে তখন হালকা সোনালি রং ছড়িয়ে পড়ে। মাঝে মাঝে সাদা মেঘ ভেসে বেড়ায়। গাছের পাতায় পড়া আলোর ছায়ায় খেলায় যেন চারিপাশ আরও জীবন্ত হয়ে ওঠে। গ্রামের বিকেল হলে দেখা যায় খোলা মাঠে শিশুদের হাসি খেলা। কেউ ক্রিকেট খেলছে, কেউ বা ঘুড়ি ওড়াচ্ছে। পুকুর পাড়ে কজন বসে গল্প করছে, আবার কেউ মাছ ধরার জাল গুছিয়ে নিচ্ছে। গাছের ডালে পাখিটা কিচিরমিচির করে দিনের শেষ প্রস্তুতি নিচ্ছে। হালকা বাতাসে ধুলোর গন্ধ, কাঁচা ঘাসের সুবাস মিশে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করে। বিকেল ধীরে ধীরে সন্ধ্যার দিকে এগিয়ে যাচ্ছে ধরণীতে। সূর্য অস্ত যেতে শুরু করলে আকাশে লালচে আভা ছড়িয়ে পড়ে। দিনের কর্মব্যস্ততার পর বিকেল আমাদের একটু থামতে শেখায়, ভাবতে শেখায় এবং প্রকৃতির সাথে নতুন করে সংযোগ ঘটায়। কখনো কখনো বিকেল নতুন বার্তার আগমন নিয়ে আসে। তেমনি সন্ধ্যা ছুঁই ছুঁই সময় একটি সংবাদ নিয়ে হাজির হবে অরুণ। আহের ধুলিমাখা গুদাম ঘরের পাশেই বসে আছে একটি কাঠের চেয়ারে। রাফিদ তার সামনে গম্ভীর মুখে বসে আছে। আজ কারখানার শ্রমিকদের তাড়াতাড়ি রাফিদ ছুটি দিয়েছে। শহরে তাদের আরও দুটি কারখানা। সেখানকার ম্যানেজার আজ কল দিয়ে জানিয়েছে সেখানকার কারখানায় বড়সড় একটা ঝামেলা হয়েছে। তাকে অথবা আমজাদকে যেতে হবে শহরে। আহির বেশ কিছুক্ষণ রাফিদকে পরখ করে জানতে চাইল তার গম্ভীরতার কারণ। রাফিদ শহরের কারখানার সমস্যা খুলে বললে আহির সবটা শুনে রাফিদকে শহরের উদ্দেশ্যে যেতে বলল। রাফিদ নাবোধক উত্তর দিল, সামনেই মায়ার বিয়ে, অনেক আয়োজন বাকি। আমজাদ একা সামলাতে পারবেন না বলে রাফিদ সমস্যার সমাধানের জন্য সময়টা আরও পিছিয়ে দিল। আহির মাথা থেকে হ্যাটটা খুলে হাতে নিল। সেটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। চোখ তার হ্যাটের দিকে থাকলেও ভাবনায় তার মিলন। রাফিদ তার ধ্যান ভাঙাতে বলল, কি ভাবছিস? আহির চোখের স্থিরতার সাথেই বলল, নতুন কি মিলন খুনের কথা। আজ কি পেলি? ওসমান আহমেদ কে? উনি ছিলেন কামার। খুন হয়েছে উনি। রাফিদ নিশ্চয়তার সাথে বলল। খুব স্বাভাবিক ধরন, যেন একজন মানুষ খুন হওয়াটা প্রকৃতির নিয়ম। আহির নিষ্পলক চেয়ে বলল, তুই জানলি কিভাবে? বারে, আমি গ্রামের ঘটনা জানবো না? ওনার থেকে সবাই দা, কাঁচি, ছুরি, তলোয়ার বানাতো, আমরাও বানাতাম। দেখ, ঐতিহ্য অনুযায়ী আমাদের তলোয়ার রাখতে হয়। এখানে কিন্তু সন্দেহের কিছুই নেই। আশ্চর্য, আমি তো তোর কথা একদম সন্দেহ করিনি, তুই নিজে থেকেই টেনে নিলি। বলেই আহির সোজা হয়ে বসল। এরপর কিঞ্চিত অবাক চোখে রাফিদকে লক্ষ্য করল। চোখগুলো তার এলোমেলো। কি ভাবছে রাফিদ? আহির নিজ থেকেই বলল, মিলনের হত্যার সাথে এই কামার ওসমান আহমেদের কোনো যোগসূত্র আছে। এতটুকু বলেই থেমে গেল। এরকম আড়ালে একবার রাফিদকে দেখল। রাফিদ যেন আহিরের কথার কোনো তোয়াক্কাই করছে না। আহির রাফিদকে বলল, আচ্ছা, ওসমান আহমেদ কবে মারা যান এবং কিভাবে মরেছে আর কোন জায়গায়? রাফিদ ভেবে জবাব দিল, প্রায় ৬ মাস আগে। তাকেও কেউ ছুরির আঘাতেই মেরেছিল। রাতে আমাদের বাড়ির পথে ফিরতে পাশের ক্ষেতে ওনার লাশ পাওয়া গিয়েছে। আহির এবার গভীর ভাবনায় ডুব দিল। চেয়ারে হেলে বসে। সন্ধ্যার আধারের থেকেও যেন তার ভাবনা বেশ জটিল হলো। দোকানের থেকে একটা ছোট বাচ্চা ২ কাপ চা এনে তাদের দিল। আহির কিছুক্ষণ হয়েছে চা চেয়েছিল। চায়ে চুমুক দেয় আহির। চা ভালো লাগছে না, চিনি কম। পর্যাপ্ত জাল পায়নি জলে। পানসে লাগছে। তবুও সে কেন খাচ্ছে জানা নাই। চায়ে চুমুক দেওয়ার সাথে সাথেই চোখ তুলে বারবার রাফিদকে দেখল। উদাস দেখাচ্ছে তাকে। আহির তার কারণ জানতে আগ্রহী নয়। সে ঘুরে ফিরে মিলনকে নিয়ে ভাবছে। আগামী ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে মিলন হত্যার রহস্য উন্মোচন করবে ভেবেই সে নিজেই নিজের যেন প্রতিজ্ঞা করল। চা পান করা শেষ করল আহির। তাৎক্ষণিক তাদের পেছন থেকে একটা গাড়ির হর্ন ভেসে আসলো। আস্টিন A40। অরুণ এসেছে। গাড়ি থামিয়ে ব্যস্ত পায়ে নেমে আহিরের সামনে গিয়ে সালাম দিল।
মুখে আলোকিত হাসি তার। আহির বলল, এত হাসি? মনে হচ্ছে কেস সমাধান করে ফেলছ। না স্যার, তবে সমাধানের খুব কাছে। কিভাবে? আহির ভুরু কুঁচকে জিজ্ঞেস করল। অরুণ দাঁত কালিয়ে বিনা অনুমতিতেই আহিরের পাশের চেয়ারে বসে। স্যার, আপনি যে ছুরির কথা বলেছিলেন আর সেখানে GS লেখা, আমি এর অর্থ বের করতে পেরেছি বলে আবার হাসল অরুণ। অরুণের হাসির কারণ আহির ধরতে পারল না। এত সাধারণ বিষয় কিভাবে হাসতে পারে? কি কারণ? স্যার, জি এর মানে হচ্ছে গিয়ে ঘোস্ট সোল্ডার, অর্থাৎ অশরীরী সৈনিক। অরুণের মুখে কথাটি শুনে আহির হায় শব্দে মাথায় হাত দিল। এরপর বলল, তুমি এটা বলতে সেই কলকাতা থেকে আলিমনগর চলে এসেছো? আমি ভাবছি কেস সমাধান হয়ে গিয়েছে। অরুণ হেসে বলল, কেন স্যার, সমাধান হয়নি? গর্দভের মতো শোনালো অরুণের প্রশ্ন, এবং অভিব্যক্তি দেখে তাই মনে হচ্ছে তাকে। অথচ সে দিব্যি তরতাজা পরিপাটি সাহেব সাহেব একটা ভাবসাব নিয়ে বসে আছে। আজকের তার অভিব্যক্তির সাথে বোকাশোকা চলনটা ঠিক গেল না। বয়সও কম নয়, 28 ছুঁই ছুঁই। রাফিদ অরুণকে উদ্দেশ্য করে বলল, অরুণ, তুমি আবার কারোর প্রেমে টেমে পড়লে না তো? না মানে, কেউ যদি প্রেমে পড়ে তবেই সে উন্মাদ হয়ে তার সব কিছু গুলিয়ে ফেলে। আজকে তোমাকে দেখেও তাই মনে হচ্ছে। অরুণ যেন বেশ লজ্জায় পড়ল। অরুণ বরাবরই লাজুক। কোনো মেয়ের সামনে অবধি মাথা তুলে তাকাতে পারে না, কথা বলতে পারে না। আহিরের চেম্বারে কখনো কোনো মেয়েরা কেস নিয়ে আসলে অরুণ বিচলিত হয়ে যায়। সে কোন দিক দিয়ে যাবে যেন বুঝতেই পারে না। অরুণের এরকম কাণ্ডে আহির বিরক্ত নয়, বরং আনন্দ পায়। অরুণ বলল, আমার কোনো পছন্দের মানুষ নেই, আমার দ্বারা কখনো প্রেম ভালোবাসা হবে না। আহির প্রসঙ্গ পাল্টে বলল, চল বাড়ি ফিরে যাই। মীর আজকে আমার সাথে মিথ্যা বলল, ও নাকি আবার তদন্ত করবে। যখনই তোর বোনকে দেখলো পথে, অমনি পথ ঘুরে চলে গেল আমায় একা ফেলে, বলল রাফিদের দিকে তাকিয়ে। অরুণ বলল, স্যার, রাত হয়ে যাচ্ছে, আমি কি এখন একা একা শহরে ফিরব? যদি কোনো জন্তু জানোয়ার আমাকে আক্রমণ করে? তোমাকে দেখে যদি কোনো জন্তু জানোয়ারের খিদে পায় তবেই আক্রমণ করতে পারে, বলেই আহির গাড়ির দিকে এগোলো। অরুণ হাঁ করে আহিরের দিকে তাকিয়ে থাকলো। রাফিদ ঠোঁট চেপে হাসল। মায়া তার ঘরের এক কোণে বসে আছে। কিছুক্ষণ গুনগুন করে গান গাইছিল বেসুরে। তৃষ্ণা এসে জিজ্ঞেস করে গিয়েছে কিছু লাগবে কিনা। মায়া মাথা নেড়ে জবাব দিয়েছিল, না। ছোটবেলার কথা ভীষণ মনে পড়ছে। মা, বাবা, ভাই, দাদি সবার সাথে কাটানো মুহূর্তগুলো ভীষণ মনে পড়ছে। সব কিছু ছেড়ে তাকে চিরজীবনের জন্য অন্য পরিচয় বহন করে চলে যেতে হবে দূর দেশে। স্মৃতির আঙিনাও এক অচেনা গন্তব্য ধরে। ঘরের কোণে আধো অন্ধকারে বসে আছে মায়া। চারিপাশের পরিচিত দেওয়ালগুলো আজ যেন বড্ড বেশি আপন হয়ে ধরা দিচ্ছে। অথচ এই ঘরটা কয়েকদিন পরে তার জন্য পরের বাড়ি হয়ে যাবে। তার ঠোঁটের কোণে বিষণ্ণ এক সুর। একটু আগে গুনগুন করে গান গাইছিল। তা কোনো রাগপ্রধান গান নয়, বরং বুকের ভেতরে জমে থাকা কান্নার এক সুরহীন বহিঃপ্রকাশ। তৃষ্ণা যখন এসে জিজ্ঞেস করলো কিছু লাগবে কিনা, মায়া শুধু যান্ত্রিকভাবে মাথা নেড়ে না বলেছে। আসলে তার যা প্রয়োজন তা তৃষ্ণা বা অন্য কেউ দিতে পারবে না। তার প্রয়োজন মীরকে, তার ভালোবাসা, তার বেঁচে থাকা এবং খুশির কারণই সে। স্মৃতির মিছিলে শৈশবে ভেসে উঠেছে। কখনো তার চোখের সামনে সিনেমার ফ্রেমের মতো ভেসে উঠছে ছোটবেলার দিনগুলো। মনে পড়ছে বাবার সেই শাসন মাখা স্নেহ, মায়ের আঁচলের সেই পরিচিত ঘ্রাণ, যা নাকে গেলেই সব ভয় দূর হয়ে যেত। ভাইটার সাথে তুচ্ছ কারণে ঝগড়া করা, আবার বিকেলে নাস্তায় ভাগ বসানো, এই ছোট ছোট মুহূর্তগুলোই তার জীবনের শ্রেষ্ঠ সঞ্চয় ছিল। আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে দাদির পানের বাটার সেই সুবাস, আর রূপকথার গল্পগুলো যেন ঘরের বাতাসে এখনো ভাসছে। এই বাড়ি, এই উঠোন, জানালার পাশের ওই কৃষ্ণচূড়া গাছটি, প্রতিটি জড় বস্তুর সাথে মায়ার প্রাণের সখ্য, অস্তিত্বের সংকট, নতুন পরিচয় যেন। বিয়ের পিঁড়িতে বসা মানে শুধু এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া নয়। মায়ের কাছে এটি নিজের অস্তিত্ব বিসর্জন দেওয়ার মতো। চিরকাল যেই পরিচয় বড় হয়েছে, যেই নামে এই পাড়ায় পরিচিত ছিল, হঠাৎ করেই তা বদলে যাবে।
এখন থেকে তাকে বহন করতে হবে অন্য একজনের পরিচয়, অন্য এক বংশের নাম। নিজের শিকড় উপড়ে যেন অন্য দেশে অচেনা পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার চিন্তা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। দূর দেশে পাড়ি জমানোর এই কঠিন বাস্তবতায় মায়াকে বড্ড একা অনুভব করাচ্ছে। সেখানকার আকাশ কি এরকমই নীল হবে? সেখানকার বাতাস কি মায়ের হাতের স্পর্শের মতোই স্নিগ্ধ হবে? এই প্রশ্নগুলো তাকে কুরে কুরে খাচ্ছে। সে জানে এটাই পৃথিবীর নিয়ম, এটাই জীবনের রীতিনীতি। তবুও বুকের পাঁজরে এক তীব্র মোচড় অনুভূত হয়। এক নিমেষেই পর হয়ে যাওয়া এই দীর্ঘ পথ চলা। তার ভার মায়ার মতো এক অল্প বয়সী তরুণীর কাছে পাহাড়ের মতো ভারী মনে হচ্ছে। মায়া জানালা দিয়ে বাহিরের অন্ধকারের দিকে তাকায়। তার চোখের কোণে জমে থাকা জল টপ টপ করে গড়িয়ে পড়ল। এই জল শুধু বিচ্ছেদের নয়, এই জল নিজের প্রিয় সত্তাকে বিসর্জন দেওয়ার। স্মৃতির এই অলিগলি পেরিয়ে তাকে যেতে হবে হৃদয়ের মণিকোঠায় শৈশবের সেই আলিমনগরের দিনগুলো সে সারা জীবন সযত্নে লালন করবে। হবু শ্বশুরবাড়ির শহরে, শহরের সেই যান্ত্রিক জীবনের মাঝে হয়তো কোনো একদিন গুনগুন করে গেয়ে উঠবে সেই একই সুর, যা আজ এই নিঝুম সন্ধ্যায় তার ঘরের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হচ্ছে। জানালা থেকে শো শো করে দমকা হাওয়া আসছে। শীতল ভেজা পরিবেশের থেকেও যেন মায়ার মনটা তীব্র পরিমাণে শীতল আর স্তব্ধ হয়ে আছে। তার আজকের মন খারাপের পেছনে শুধুমাত্র একজন দায়ী, মীর। মীরকে দায়ী করে আবার ভাবে সে তো মীরকে মুখ ফুটে ভালোবাসি কথাটি অবধি বলেনি, বলা উচিত। ভাবে, নিজেকে একা একাই প্রশ্ন করে। খানিকক্ষণের মধ্যেই মনে পড়ে মীরের মনে যে অন্য কেউ, মীর অন্য কাউকে ভালোবাসে। আমি যাকে ভালোবাসি সে অন্য কাউকে ভালোবাসে। পৃথিবীতে বোধহয় বিশ্রীদায়ক ভাবনা এটাই। পৃথিবীতে হয়তো বুকে জমা চরম যন্ত্রণা এটাই। মায়া চোখের জল মুছে ফেলল। ঘরের মধ্যে পায়চারি করছে। বালিশের উপরে আদ্রিয়ানের দেওয়া চিঠি দুটো, একটি পড়েছে, অন্যটি এখনো খুলে দেখেনি। আগ্রহ পাচ্ছে না, ছিঁড়ে ফেলতে চেয়েছিল, তবু আবার কি ভেবে যেন ছিঁড়ল না। বিয়ের পর লোকটি যদি জিজ্ঞেস করে আমার দেওয়া প্রথম চিঠি কোথায়, ফেলে দিয়েছ? কিন্তু কেন? বিয়েতে রাজি ছিলে না, তবু বিয়ে করলে কেন? মায়া আর কিছু ভাবতে পারল না। এরকম পরিস্থিতি তৈরি হলে নির্ঘাত তার বাবা মাথাটা নিচু হয়ে যাবে। সে তা কখনোই চায় না। দরজায় টোকা পড়ল। মায়া একবার ঘড়ির দিকে তাকালো। সময় এখন ঠিক 9টা। এমন সময় শেফালি হয়তো তার খাওয়ার জন্য ডাকতে এসেছে। মন খারাপের শুকনো মুখটি কাউকে দেখাবে না ভেবেই নিজেকে স্বচ্ছ করল। মুখে কিছুটা হাসি এনে দরজা খুলল। দরজা খুলতেই টালমাটাল হয়ে ঘরে ঢুকলো মীর। মায়া পথ ছেড়ে পাশে দাঁড়ালো, নয়তো তার গায়ের সাথে ধাক্কা লাগতো। মীর কাঁপা কাঁপা হাতে দরজা লাগিয়ে দিল। মাথায় হ্যাট ছিল, খুলে সেটা মায়ার বিছানায় ছুঁড়ে মারল। এরপর ঘাড় ঘুরিয়ে বাঁ দিকে দাঁড়ানো মায়ার দিকে তাকালো। ক্ষুধার্ত বাঘের মতো শিকার করার জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে লক্ষ্য স্থির করে। মীরও যেন সেভাবেই তাকিয়ে আছে মায়ার দিকে। তার শরীর থেকে হালকা মদের গন্ধ আসছে। মায়া বলল, আপনি মদ খেয়েছেন? মীর মায়াকে দেওয়ালে ঠেলে তার সম্মুখে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে বলল, একটু খেয়েছি, পুরোপুরি নেশায় জড়িয়ে নিতে পারিনি। মায়া মুখ সরিয়ে বলল, আপনার শরীর থেকে গন্ধ আসছে, সরে যান, ঘর থেকে বের হয়ে যান, কেউ দেখে ফেলবে। দেখুক, লোকে দেখলে বলবো মায়া আমাকে রাতে ওর ঘরে ডেকেছে, তাই আমি এসেছি। ছি, আপনি আমার নামে মিথ্যা বদনাম করবেন? এক্ষুনি চলে যান দয়া করে, কেউ এসে পড়বে, রাতে খাওয়ার সময় হয়েছে, মা হয়তো ডাকতে আসবে। মীর ক্লান্ত কণ্ঠে বলল, আসুক, দোষ তো তোমার। তুমি আমাকে অযথা অসভ্য বলেছ। অসভ্য কত প্রকার, কি কি, তা তো তোমাকে দেখাতে হবে, তাই না? মায়া মীরকে সরিয়ে খাটের একপাশে গিয়ে দাঁড়ালো। এরপর বিনীত কণ্ঠে বলল, তখন আপনাকে রাগের মাথায় বলেছি, তাই আপনি সত্যি সত্যি অসভ্যতামি দেখাতে চলে আসবেন? আপনি তো ভারী বেয়াদব। মীর মাথা ঝাঁকিয়ে দ্রুত মায়ার দিকে ছুটে গেল। তার সামনে গিয়ে থমকে দাঁড়িয়ে বলল, আবার বেয়াদব বললে? তুমি মেয়ে যথেষ্ট বাজে। এতটুকু বলেই মীর থেমে দু কোমরে হাত দিয়ে বলল, বাঘের সাথে পাঙ্গা নিতে নেই, বুঝেছ? এতে তোমারই ক্ষতি হবে, এমন ক্ষতি পরে কাঁদলেও সেই ক্ষতস্থান আর পুরনো হবে না।
আপনি মেয়েদের পেছনে ঘোরা বাঘ, শুধু অসহায় মেয়েদের শিকার করে খেতে চান। মীর কটমট চোখে তাকালো মায়ার দিকে। চোখ দুটো বড় বড় করে তার উপর লাল। কপালে জমা বিন্দু বিন্দু ঘামের সাথে মীরের এই রূপটি সত্যি পাল্টে গিয়েছে। ধরে নাও তুমিও আমার শিকার, আজ তোমাকে শিকার করতে এসেছি। ভালো হবে না বলে দিলাম, আমি কিন্তু চেঁচাবো। যান দয়া করে। যেতে আসিনি মায়াবতী, আগামীকাল থেকে তোমার বিয়ের নিয়ম নীতি শুরু। হাতে মেহেদি, গায়ে হলুদ, এরপর শেষ বিদায়। তার চেয়ে আপনি শেষ বিদায় নিন। আর সহ্য হচ্ছে না আপনাকে, চলে যান, কেউ এসে পড়বে। মীর এবার একটু বিরক্তি নিয়ে বলল, সেই কখন থেকে মাছের মতো ভন ভন করেই যাচ্ছ, চলে যান চলে যান চলে যান। শোনো, আমি যেখানেই যাই নিজের ইচ্ছায়, আবার ফিরে আসিও নিজের ইচ্ছায়, অন্যের নিয়মে আমি চলি না। মায়া আর কিছু বলছে না, নির্বাক হয়ে এদিক ওদিকে তাকাচ্ছে। মীর সাথে আছে, তার ভালো লাগছে, ভেতরে ভেতরে আনন্দ হচ্ছে। মীরের সাথে যখনই দেখা হয় মিষ্টি কথা নয়, শুধু ঝগড়াই হয়। এই ঝগড়াটাই যেন তার আনন্দের কারণ। এতটুকু নিয়েই সে আপাতত সন্তুষ্ট। মীরের মাথা চক্কর দিল, চোখের সামনে সব ঝাপসা হতে শুরু করলো। বুলবুলকে টাকা দিয়ে সন্ধ্যার দিকে মদ আনিয়েছিল। এখানকার একটা মদের দোকানে থেকে, বেশ দামি। এখানে মদ পাওয়া যায় সংবাদটা বুলবুলি দিয়েছে। ও তখন এনে দিয়ে তারা দুজন মিলে খেয়েছে। মীর কখনো খায়নি, আজ খেয়েছে। শরীর খারাপও লাগছে, তবু নিজেকে সামলে বলল, আচ্ছা, তোমার যতদিন না বিয়ে হচ্ছে তোমার সামনে আর আসবো না, কেমন? মীরের কথাটা কেমন যেন শোনালো। মায়া অসন্তুষ্ট হলো, তবু প্রকাশ করলো না। কোনো জবাব না দিয়ে বিছানায় বসল। মীরের চোখের সামনে এবার পুরোটা ঝাপসা হয়ে উঠল। মায়ার পেছনে মীরের হ্যাট। মীর মাথার উপর থেকে ঝুঁকে হ্যাটটা বলিষ্ঠ হাতে নিতেই মায়া ভয়ে কোকিয়ে উঠল। হাত পা এক করে বলল, আমার সাথে কিছু করবেন না, আর আপনাকে অসভ্য বলবো না। মীর হ্যাট নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, এটা নিচ্ছিলাম। এরপর মায়ার শরীরের উপর পুনরায় ঝুঁকে বলল, শোনো মেয়ে, আমার মেয়েদের শরীরের প্রতি আকর্ষণ নেই। আমি মীর চরিত্রহীন লম্পট না, যে একটা ফুলকে অপবিত্র করবে। তাহলে আপনি চলে যান এক্ষুনি। এই বাড়ির সবার সংস্কার মানে আপনাকে আমার ঘরে দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। মীর কিছু বলতে চাইল, কিন্তু তার কণ্ঠনালী থেকে শব্দ বের হওয়ার আগেই বিছানায় ঢলে পড়ে। নেশায় তখন পুরোপুরি না ধরলেও এখন তাকে পুরোপুরি জড়িয়ে নিয়েছে। মীর নিথর দেহ নিয়ে তাৎক্ষণিক ঘুমিয়ে পড়ল মায়ার বিছানায়। মায়ার চোখে মুখে আতঙ্কের রেখা ফুটে উঠল। মীরকে ডাকলো, তার কোনো সাড়া শব্দ নেই। মায়া ঠিক কী করবে বুঝতে পারল না। ঘরের মধ্যে পায়চারি করছে। কেউ চলে আসবে তার ঘরে, হয়তো তার দাদি, নয়তো শেফালি। শালুক আজকাল ঘন ঘরে মায়ার ঘরে আসেন। মায়া এদের ভয় পায় তীব্র পরিমাণে। তার থেকেও বেশি ভয়ের স্থান দখল করে রেখেছে আমজাদ চৌধুরী। ভাবতে না ভাবতেই দরজায় টোকা পড়ল। মায়া আচমকা লাফিয়ে উঠল, চোখ দুটো মার্বেলের মতো হয়ে গেল। একবার মীর, আরেকবার দরজার দিকে তাকালো। দরজার অপর প্রান্তে দাঁড়িয়ে আছেন আমজাদ। মায়ার আর দুদিন পর বিয়ে। একমাত্র মেয়েকে তার কাছছাড়া করতে মোটেও ইচ্ছে করছে না। আজকাল মনটা বেশ উতলা তার। সন্ধ্যা থেকে মায়ার কথা ভাবছেন, ছোট্টবেলার দৃশ্যগুলো কল্পনায় দেখছেন। এরপর মনে পড়ে মায়া চলে যাবে আর দুদিন পর। দিনে ব্যস্ততার জন্য মায়ের সাথে সময় কাটাতে পারেন না, তাই এখন এসেছেন। আমজাদ গলা পরিষ্কার করে ডাকলেন মায়াকে।